আপনার মনে হয় না যে এখনকার এরোপ্লেনগুলোর ওজন তো প্রায় 600 টন, মানে প্রায় 6 লক্ষ কেজি। তাও কিভাবে আকাশে উড়তে পারে, বা কিভাবে ওপর নিচে ওঠানামা করে, বা কিভাবে বাম দিকে বা ডান দিকে ঘুরতে পারে, বা আকাশে কি ওড়ার ওদের কোনো রাস্তা আছে, এরোপ্লেনের ইঞ্জিন কিভাবে কাজ করে, এই ভিডিওতে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন, আগে এরোপ্লেনের বিভিন্ন পার্টসের নামগুলো জেনে নিন। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে ককপিট বলা হয়, যেখানে পাইলট বসে এরোপ্লেনকে কন্ট্রোল করে। এখানে যাত্রীরা থাকে। এই দুটোকে ডানা বলা হয়, মানে উইংস। আর এই উইংস এর পিছনে বাইরের দিক করে এক্সট্রা উইংস অ্যাড করা থাকে, একে অ্যালেরন বলা হয়। দুটো উইংস এই অ্যালেরন থাকে। এই অ্যালেরন এরোপ্লেনকে দুলতে সাহায্য করে। অ্যালেরনের পাশেই আরো একটা উইংস অ্যাড করা থাকে, সেটাকে ফ্ল্যাপস বলা হয়। এটাও দুপাশের উইংসেই থাকে। এটা আসলে এরোপ্লেনকে আকাশে উড়তে ও মাটিতে নামাতে সাহায্য করে। আর তার ঠিক একটু ওপরেই, মানে ডানার এখানে স্পয়লার থাকে, যেটা উপর দিকে উঠে প্লেনের স্পিডকে, মানে গতিকে কমানোর জন্য এটা ব্যবহৃত হয়। উইংস এর সামনের দিকেও একটা ছোট এক্সট্রা উইংস অ্যাড করা থাকে, এটাও তাড়াতাড়ি এরোপ্লেনকে আকাশে উড়তে সাহায্য করে। আর উইংস এর নিচে এই যে গোল গোল দেখতে পাচ্ছেন, এগুলোকে টার্বো ইঞ্জিন বলা হয়। এগুলোই প্লেনের আসল ইঞ্জিন, যার সাহায্যে প্লেন চলে। আর এই যে প্লেনের লেঞ্জের দিক, মানে পিছনের দিকে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন, এটাকে ভার্টিক্যাল স্টেবিলাইজার বলা হয়। আর এর সঙ্গে এক্সট্রা যে উইংস এর মতো আছে, এটাকে রাডার বলা হয়। এর জন্যই এরোপ্লেন ডান দিকে বা বাম দিকে ঘুরতে পারে। এবং পাশের দুটোকে হরাইজন্টাল স্টেবিলাইজার বলা হয়। আর এই হরাইজন্টাল স্টেবিলাইজারের সঙ্গে যে এক্সট্রা উইংস লাগানো আছে, এদেরকে এলিভেটর বলা হয়। এর জন্য এরোপ্লেন উপরে এবং নিচে উঠানামা করতে পারে। আর এই স্টেবিলাইজারের জন্য প্লেন স্থিরভাবে উড়তে পারে ও আকাশে ভেসে থাকতে পারে। যদি স্টেবিলাইজার কোনো রকম ভাবে ভেঙে যায়, তাহলে কিন্তু প্লেন কোনোভাবেই আকাশে উড়ে থাকতে পারবে না। তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এই স্টেবিলাইজার গুলো। চলুন এবার প্রথম থেকে দেখুন কিভাবে কি হয়। দেখুন, প্লেনে ফুয়েল ভরার পর প্লেন এইভাবে দাঁড়িয়ে থাকে। এরপর প্লেনের ইঞ্জিনকে স্টার্ট করে সোজা রাস্তাতে নর্মাল গাড়ির মতো চালানো হয়, মানে চলতে থাকে। দেখুন, এরোপ্লেনটা যখন সামনের দিকে এগিয়ে রাস্তাতে চলছে, তখন সামনে থাকা বাতাস বা হাওয়া তো এরোপ্লেনকে যেতে বাধা দেবে, সেটাকে ড্র্যাগ ফোর্স বলা হয়। কিন্তু তো এরোপ্লেনের ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশি, তাই এরোপ্লেন ওই ড্র্যাগ ফোর্সকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। আর ওই ধাক্কা দেওয়া বা সামনে এগিয়ে যাওয়া ফোর্সকে থার্স্ট ফোর্স বলা হয়। যদি আপনি বাইক বা সাইকেল চালান, তখনও কিন্তু এই দুটো ফোর্স কাজ করে। দেখুন, এই যে লোকটা সামনের দিকে এগোচ্ছে, একে থার্স্ট ফোর্স বলা হয়। আর যে হাওয়া একে বাধা দেওয়ার চেষ্টা করছে, একে ড্র্যাগ ফোর্স বলা হয়। তাই সামনে এগিয়ে যাওয়ার জন্য থার্স্ট ফোর্স বেশি হতেই হবে, না হলে আগাতেই পারবেন না। তাই প্লেনের ক্ষেত্রেও এই থার্স্ট ফোর্স ড্র্যাগ ফোর্সের থেকে অনেক বেশি হয়, সেই জন্যই প্লেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর এই যে থার্স্ট ফোর্স, যেটা এরোপ্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা তৈরি হচ্ছে প্লেনের ইঞ্জিনে, যেটা উইংস এর নিচে রয়েছে। আর এই প্লেনের ইঞ্জিনের কাজ করার ধরন কিন্তু আমাদের সাধারণ গাড়ির ইঞ্জিনের কাজ করার ধরনের থেকে অনেকটাই আলাদা। এই ইঞ্জিন কিভাবে কাজ করে দেখুন। দেখুন, আমাদের পরিবেশে আকাশে বাতাসে হাওয়া, মানে বাতাস থাকে। আর সেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আর এই প্লেন ওই হাওয়াটাকে ধরেই আগায়। মানে প্লেনের ইঞ্জিনের মুখে ফ্যান লাগানো থাকে। আর এই ফ্যানটা ঘোরার ফলে ফ্যানের মুখে বা সামনে যে হাওয়া থাকে, সেটাকে ফ্যান টেনে নেয় আর ইঞ্জিনের পিছন দিকে ওই হাওয়াটাকে ছেড়ে দেয়, ফলে প্লেনটা আগিয়ে যায়। এখানেও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র কাজ লাগছে। দেখুন, মানে হাওয়াটা যখন পিছন দিকে একটা ফোর্স নিয়ে বেরোচ্ছে, ফলে সেই হাওয়াটারও কিন্তু উল্টো দিকে, মানে একটা বিপরীত ফোর্স কাজ করবে। আর সত্যিই করে। তাই প্লেনটা সামনের দিকে এত স্পিডে এগোয়। আর এটা বোঝার জন্য বাড়িতে যদি আপনার টেবিল ফ্যান থাকে, তখন দেখবেন ফ্যানের পিছনে যদি আপনি কোনো জিনিস রাখেন, মানে সুতো বা কাপড়ের কোনো টুকরো, তখন দেখবেন ফ্যান সেটাকে টেনে সামনের দিকে করে দিয়েছে। মানে ইঞ্জিন পিছন দিকে হাওয়া ছাড়ে, আর সেই হাওয়াটা ইঞ্জিনটাকে সামনের দিকে ঠেলে দেয়। আর প্লেনের দুপাশের ডানাতেই কিন্তু এই ইঞ্জিনগুলো লাগানো থাকে। ইঞ্জিনের মধ্যে ফ্যান থাকে জানলেন, ফ্যানের জন্য চলে জানলেন, কিন্তু ওই ফ্যান কি চালায় কি ভেবে দেখেছেন? সেটা না হয় আমরা পরে জানবো। তো তাহলে দেখুন, ইঞ্জিনের সাহায্যে প্লেনটা এরকম কিছুটা যাওয়ার পর যখন স্পিড একটু বেড়ে যায়, তখন উইংসে লাগানো পিছনের দিকের ফ্ল্যাপস ও সামনের দিকে স্ল্যাটসকে সক্রিয় করা হয়। মানে ফ্ল্যাট এবং স্ল্যাটস এরা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে মুড়ে যায়। ফলে দেখুন, উইংসটার আকার ঠিক এরকম হয়ে যায়। তারপর এরোপ্লেনটা কিন্তু উড়তে শুরু করে। কিন্তু কেন উড়তে শুরু করে সেটা আগে বুঝুন। দেখুন, এরোপ্লেনটা যে চলছে, তারও তো একটা নির্দিষ্ট ভর আছে। অথবা বাইক বা সাইকেল যে চলে, তাদেরও তো একটা নির্দিষ্ট ভর বা ওজন থাকে। সেই ভরটা এবং মধ্যাকর্ষণ বল মিলে একটা ফোর্স তৈরি করে। সেই ফোর্সটা নিচের দিকে কাজ করে, যেটাকে ওজন বলা হয়। আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেরকমই
প্লেনের ভর যে নিচের দিকে কাজ করছে, ফলে তার বিপরীত দিকেও কোনো একটা ফোর্স কাজ করবে। আর হ্যাঁ, সত্যিই করে, যেটাকে লিফট ফোর্স বলা হয়, যার জন্য প্লেনটা উড়তে পারে। কিন্তু আপনি এবার ভাবতে পারেন, তাহলে তো বাইক বা সাইকেলেও তো লিফট ফোর্স থাকার কথা, যেটা ওয়েট ফোর্সের বিপরীতে কাজ করবে। তাহলে তো বাইক বা সাইকেলও উড়তে পারার কথা। আর হ্যাঁ, সাইকেল বা বাইকেও লিফট ফোর্স কাজ করে, যেটা ওয়েট ফোর্সের থেকে অনেক কম অথবা সমান। তার জন্য সাইকেল বা বাইক উড়তে পারে না। আপনি এবার ভাবতে পারেন, তাহলে প্লেনে লিফট ফোর্স এত বেশি তৈরি হয় কিভাবে, যার জন্য এত বড় প্লেন, এত ভারী প্লেন উড়তে পারে? দেখুন, প্লেনের এই যে উইংস, সেটা দেখুন এরকম দেখতে হয়। দেখুন, নর্মালি একটু বাঁকা হয়। দেখুন, এই ডানাগুলোকে যদি এরকম স্ট্রেট মানে সোজা থাকতো, তাহলে কিন্তু প্লেন উড়তে পারতো না, অথবা আকাশে ভেসে থাকতেও পারতো না। কারণ তাহলে ডানার উপর বা নিচে সমানভাবে বাতাস প্রবাহিত হয়ে বেরিয়ে যেত। কিন্তু দেখুন, প্লেনের ডানাগুলো এরকম বাঁকা, এবং যখন প্লেনটা উঠতে শুরু করে তখন আরো বেঁকে যায়, কারণ ডানার পিছনে ফ্ল্যাপস ও সামনে স্ল্যাটস এগুলোকে 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেঁকে যায়। ফলে সামনের দিক থেকে আসা বাতাস বা হাওয়া দেখুন এভাবে প্রবাহিত হতে থাকে। ফলে এখানে দেখুন, ডানার তলাতে হাওয়া এসে জোরসে ধাক্কা মারছে, এবং ধাক্কা মারার পর হাওয়াটা আবার পিছন দিকে চলে যাচ্ছে। তাহলে ডানার বা উইংসের তলাতে পুরোটা জুড়ে হাওয়াটা একটু জোরসে ধাক্কা মারছে, কিন্তু ডানার ওপরে দেখুন ধাক্কা মারার কোনো জায়গায় নেই। ফলে হাওয়াটা পুরোটাই কিন্তু স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে। এমনকি দেখুন যে ওপরের অংশে কম হাওয়া প্রবাহিত হচ্ছে, এর ফলে ডানা বা উইংসের তলাতে হাওয়া ধাক্কা মেরে বেশি প্রেসার উৎপন্ন করতে পারছে। কিন্তু ডানার ওপরের অংশে বেশি প্রেসার নেই, ডানার ওপর থেকে নিচে প্রেসার বেশি। আর এই জন্যই ডানাগুলো উপর দিকে ওঠার একটা ফোর্স পাচ্ছে, মানে যেন তলা থেকে কেউ ঠেলছে। কারণ ডানার নিচে বেশি প্রেসার আছে, তাই প্রেসার ফোর্স ডানাকে উপর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আর একে লিফট ফোর্স বলা হয়। আর দুদিকের ডানাতে এরকম লিফট ফোর্স তৈরি হচ্ছে, যেটা প্লেনের ওজনের থেকে অনেক বেশি। ফলে সহজেই প্লেন উপর দিকে ওঠার একটা বল পাচ্ছে। আর সেই জন্যই প্লেনকে ওড়ানোর সময় এই ফ্ল্যাপস ও স্ল্যাটসকে 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়, যাতে হাওয়াটা এসে ভালো করে ধাক্কা মেরে ওপর দিকে তুলতে পারে। আর এই ফ্ল্যাপস বা স্ল্যাটসকে সক্রিয় করার সাথে সাথে পিছনের হরাইজন্টাল স্টেবিলাইজারে থাকা এলিভেটরকেও কিন্তু উপর দিকে তুলে দেওয়া হয়। ফলে হাওয়া এসে এই এলিভেটরেও জোর করে ধাক্কা মারে। আর স্টেবিলাইজারের নিচের দিকটা দেখুন প্লেন সোজা থাকে, ফলে বাতাসটা ধাক্কা মারার কোনো জায়গায় পায় না, বাতাসটা সোজা চলে যায়। এখানেও দেখুন বাতাস ওপরে ধাক্কা মেরে বেশি প্রেসার তৈরি করছে। ফলে এখানে উইংস এর উল্টো কেসটা হচ্ছে, মানে উইংস এর তলাতে বেশি ফোর্স লাগছে, তাই প্লেনটা উপর দিকে উঠছে। আর প্লেনের পিছনে মানে লেঞ্জের ওপরে বেশি ফোর্স লাগছে, তাই লেঞ্জটা নিচের দিকে নামবে। আর সেই জন্যই প্লেনটা সহজেই এরকম অ্যাঙ্গেল করে ওপর দিকে উঠতে পারে। মানে ডানার এখানে ওপর দিকে ফোর্স পাচ্ছে, আর লেঞ্জের ওখানে নিচ দিকে ফোর্স পাচ্ছে, সেই জন্য এরকম অ্যাঙ্গেল হয়ে প্লেনটা ওপর দিকে উঠতে পারে। আর এই যে টাইম থেকে উঠতে শুরু করছে, সেই টাইমটাকে টেক অফ টাইম বলা হয়। আর আপনি যদি বাইক বা সাইকেলেও এরকম ডানা লাগান, এরকম স্টেবিলাইজার লাগান, তাহলে কিন্তু বাইক বা সাইকেলও উঠতে পারবে। আর ডানার এইরকম শেপকে মানে বাতাস যে এরকম এসে ধাক্কা মেরে যে উপরে লিফট ফোর্স ক্রিয়েট করছে, এই টেকনোলজিটাকে এয়ারফয়েল টেকনোলজি বলা হয়। এইভাবেই প্লেনটা ওপরের নির্দিষ্ট উচ্চতায় উঠে যাওয়ার পর কিন্তু সোজা হয়ে যাবে এরকম ভাবে। তখন উইংসের ফ্ল্যাপস ও স্ল্যাটস ও পিছনের এলিভেটরকে বন্ধ করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়। ফলে তখন বেশি লিফট ফোর্স আর তৈরি হবে না, তখন লিফট ফোর্স আর ওয়েট সমান হয়ে থাকবে। ফলে প্লেনটা সহজেই ভেসে থাকতে পারবে, আর ইঞ্জিনের জন্য তখন সেই প্লেনটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু এবার হয়তো আপনি ভাবছেন যে বাম দিকে বা ডান দিকে বাকি কিভাবে? দেখুন, এই যে প্লেনের পিছনে লম্বা ভার্টিক্যাল স্টেবিলাইজারের সঙ্গে লাগানো রাডার থাকে, এটাকে এদিক ওদিক ঘোরানো যায়। যদি এটাকে ঘোরানো হয় তো কি হয় দেখুন, এটাকে ডান দিকে ঘোরানোর ফলে হাওয়াটা এসে সোজা রাডারে ধাক্কা মারছে। ফলে তখন প্লেনে তখন একটা মুভমেন্ট তৈরি হবে। ফলে প্লেনটা ঠিক তার অপোজিট দিকে এভাবে ডান দিকে ঘুরবে। আর এরকম ভাবে রাডারটা যখন বাঁ দিকে বাঁকবে, প্লেনটা তখন ঠিক বাঁ দিকে বাঁকবে। কিন্তু কোনো যানবাহন তো এইরকম ভাবে সোজাসুজি ভাবে বাঁকতে পারে না, যেদিকেই বাঁকে সেদিকে একটু হেলে বাঁকতে হয়। এমনকি দেখবেন সাধারণ বাস, ট্রাক বা বাইকের ক্ষেত্রেও তাই। সেই জন্য দেখবেন রাস্তা যেখানে বাঁক থাকে, সেখানে দেখবেন রাস্তার একদিকটা উঁচু থাকে। আর এই প্লেনটাকেও বাঁকানোর জন্য একদিকে হেলাতে হবে। আর হেলানোর জন্য এই প্লেনের উইংসে লাগানো অ্যালেরনের সাহায্য নেওয়া হয়। দেখুন, প্লেনকে ডান দিকে বাঁকানোর জন্য প্লেনের ডান দিকের উইংসের অ্যালেরনকে উপর দিকে তোলে, এবং বাম দিকের উইংসের অ্যালেরনকে নিচের দিকে নামায়। ফলে বাম দিকের উইংসে বেশি লিফট ফোর্স তৈরি হয় ডান দিকের উইংসের তুলনায়। ফলে প্লেনটা দেখুন ডান দিকে এরকম ভাবে হেলে যায়, আর ঠিক এরকম ভাবে বাম দিকেও হেলতে পারে। আর এরকম বাম দিকে বা ডান দিকে এরকম ভাবে হেলাকে রোলিং বলা হয়। আর তাই বাম দিকে বা ডান দিকে বাঁক নেওয়ার জন্য অ্যালেরনের সাহায্যে প্লেনকে আগে হেলানো হয়, তারপর রাডারের সাহায্যে বাম দিকে বা ডান দিকে বাঁকানো হয় এরকম ভাবে।
কিন্তু প্লেনকে ল্যান্ডিং করার জন্য তো নিচে নামতে হবে। প্লেনকে ওপরে তোলার জন্য যা যা করা হয় নিচে নামানোর জন্য ঠিক তার উল্টোটা করতে হবে। দেখুন, নিচে নামানোর জন্য প্লেনের পিছনে থাকা হরাইজন্টাল স্টেবিলাইজারে লাগানো এলিভেটরকে নিচের দিকে করতে হবে। ফলে হাওয়াটা এসে এলিভেটরের নিচে ধাক্কা মারবে, ফলে এলিভেটরের তলাতে বেশি প্রেসার ক্রিয়েট হবে, আর তার জন্য প্লেনের একটা মুভমেন্ট তৈরি হবে। মানে নিচ দিকে ধাক্কা মারছে, ফলে মুভমেন্টটা তার অপোজিট দিকে তৈরি হবে। মানে হাওয়াটা এসে প্লেনের লেঞ্জের উপর দিকে কাজ করছে, ফলে তার যে মুভমেন্টটা সেটা তার অপোজিট দিকে হবে। মানে উপর দিকে ধাক্কা মারছে, ফলে সামনের দিকটা নিচ দিকে নামবে। আর এভাবেই প্লেনকে নিচে নামানো হয়। আর এরকম উপর নিচে করার গতিকে পিচিং বলা হয়। কিন্তু এবার প্লেনকে তো থামাতে হবে। আর এই প্লেনকে থামানোর জন্য উইংসে থাকা স্পয়লারকে সক্রিয় করা হয়। স্পয়লারটা উপর দিকে উঠে যায়, ফলে স্পয়লার হাওয়াতে ধাক্কা খায়, ফলে স্পিড কমে যায়। আর তাড়াতাড়ি থামানোর জন্য শুধু স্পয়লারে কাজ হয় না, তাড়াতাড়ি থামানোর জন্য উইংসের নিচে যে ফ্ল্যাপ থাকে সেটাকেও নিচের দিকে খোলা হয়। ফলে স্পয়লার ও ফ্ল্যাপ দুটোই হাওয়াতে ধাক্কা মেরে ব্রেকের কাজ করে, তারপর প্লেনকে থামায়। এছাড়াও প্লেনের ইঞ্জিনকে রিভার্স মোডে করে দেওয়া হয়। মানে ইঞ্জিনটাও এরকম বাইরের দিকে খুলে যায়, ফলে এরাও বাতাসে ধাক্কা খেয়ে প্লেনকে থামায়। এছাড়াও ইঞ্জিনের সামনে যে হাওয়া প্রবেশ করছে সেটা পিছনে না যেয়ে এই পথে ঘুরে যায়। আর এত সব করার পর প্লেন থামতে পারে। আর এই সমস্ত কিছু প্লেনের ভেতরে পাইলট বসেই কন্ট্রোল করে। তাহলে একটা প্লেনকে কিভাবে কন্ট্রোল করা হয় সেগুলো আপনি জানলেন, কিন্তু প্লেনের ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা তো জানতে হবে। দেখুন, প্লেনের ইঞ্জিনের মুখে একটা ফ্যান লাগানো থাকে। সেই ফ্যান সামনের হাওয়াকে টেনে পিছন দিকে ছাড়ছে, ফলে প্লেনটা সামনের দিকে এগোনোর একটা বল পাচ্ছে। কিন্তু ফ্যান তো আর শুধু শুধু হাওয়াতে চলে না, তাই ওই ফ্যানকে চালানোর জন্য তো ফ্যানের শ্যাফটকে ঘোরাতে হবে। তাই শ্যাফটকে ঘোরানোর জন্য ফ্যানের পিছনে টারবাইন আছে, যেটা শ্যাফটকে ঘোরায়। দেখুন, ফ্যান যে পরিমাণ বাতাস সামনের দিকে টানে তার কিছুটা ডাইরেক্ট পিছন দিকে বার করে দেয়। আর ওই ডাইরেক্ট বার করে দেওয়ার ফলে যে পরিমাণ বাতাসটা বার করালো সেই পরিমাণ বাতাসটাও কিন্তু অপোজিট দিকে প্লেনটাকে ঠেলতে থাকে। মানে প্লেনটা সামনের দিকে আগানোর একটা প্রাথমিক বল পায়, মানে প্রাথমিক একটা থার্স্ট ফোর্স পায়, যার জন্য প্লেনটা সামনের দিকে এগোয়। আর কিছুটা হাওয়া এই মাঝখানে কম্প্রেসার থাকে, এই কম্প্রেসারে সংকুচিত হয়, তারপর কম্বাসন চেম্বারে যায়, যেখানে ওই সংকুচিত গরম হাওয়ার সঙ্গে তেল মেশানো হয়। ফলে ওটা জ্বলে ওঠে, বাস্ট করে ওঠে ওই তেল। আর ওই হাওয়া জ্বলে ওঠার পর যে ধোঁয়া সৃষ্টি করে সেটা টারবাইনে যায়, ফলে টারবাইনের ব্লেডকে ঘোরায়, তারপর সেই ধোঁয়া আবার পিছন দিকে বেরিয়ে যায়। আর তার ফলেও একটা আলাদা রকম থার্স্ট ফোর্স সৃষ্টি হয়, যেটা প্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর ওই টারবাইনের শ্যাফট আর সামনের ফ্যানের শ্যাফট দুটো একসঙ্গেই যুক্ত থাকে, ফলে টারবাইন ঘুরলেই সামনের ব্লেডও ঘুরতে থাকে। আর সামনের ব্লেড ঘুরলেই ব্লেড হাওয়া টানে পিছন দিকে ছাড়ে, ফলে প্লেনটা সামনের দিকে এগোয়। মানে টারবাইন ও ফ্যান দুটো একে অপরের সঙ্গে যুক্ত। মানে ফ্যান না ঘুরলে টারবাইন ঘুরবে না, আর টারবাইন না ঘুরলে ফ্যান ঘুরবে না। আর এই সম্পূর্ণ সিস্টেমটাকে বলা হয় টার্বোজেট ইঞ্জিন। কিন্তু ইঞ্জিনকে তো প্রথমে স্টার্ট করতে হবে, তারপর তো এ ওকে চালাবে, ও ওকে চালাবে। সেই জন্য ইঞ্জিনকে প্রথমে আলাদাভাবে স্টার্ট করতে হয়, তারপর ইঞ্জিনটা কন্টিনিউ চলতে থাকে। আর এভাবেই এরোপ্লেনের ইঞ্জিন কাজ করে। আর এই ছিল প্লেন নিয়ে সম্পূর্ণ তথ্য। আর এত জটিল প্রসেসটা কি আপনি বুঝতে পারলেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আরো কিছু জানতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকমই জটিল জিনিসকে সহজভাবে জানবার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।